স্যার আপনার মাইক্রোফোনটা অফ করা আছে স্যার। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো তোমরা মোটামুটি অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, তাই না? ম্যাক্সিমাম। কিন্তু স্যার দিছে স্যার। আচ্ছা, আশা করি আমার স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড। স্যার এখন দেখা যাচ্ছে স্যার, এখন ঠিক আছে। ওকে। তো আজকে আমরা জিএসএম নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ততদিন আমরা বলছিলাম যে মোবাইল কমিউনিকেশন সিস্টেম দুটো টেকনোলজির মাধ্যমে হয়ে থাকে, তাই না? একটা হচ্ছে জিএসএম আর একটা কি ছিল বলতো? মনে আছে কারো? মোবাইল কমিউনিকেশন টেকনোলজি দুইটা, একটা জিএসএম আর একটা সিডিএমএ। তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে জিএসএম টেকনোলজিটা বেশি ব্যবহার হয়। তো এখানে জিএসএম নেটওয়ার্কের আর্কিটেকচার সম্বন্ধে বলা আছে। তো এটা নিয়ে গতদিনও আলোচনা করছি। তো এখানে কিছু অ্যাব্রিভিয়েশন সম্বন্ধে বলা আছে। আমরা দেখতেছিলাম যে জিএসএম নেটওয়ার্কের মূলত দুইটা পার্ট। একটা হচ্ছে বিএসএস, বেস স্টেশন সাবসিস্টেম, আর হচ্ছে এসএস, সুইচিং সিস্টেম। ওকে। তো দেখো, switching system is responsible for performing call processing and subscriber related function. সুইচিং সিস্টেমের মধ্যে সুইচিং সিস্টেম বেসিক্যালি কল প্রসেস করে এবং সাবস্ক্রাইবার রিলেটেড যে ফাংশনগুলো সেগুলো হ্যান্ডেল করে। সাবস্ক্রাইবার মানে আমরা যারা মোবাইল ইউজার। তুমি তুমি গ্রামীণ ফোনের সিম ইউজ করতেছো, তুমি গ্রামীণ ফোনের সাবস্ক্রাইবার। আরেকজন গ্রামীণ ফোনের সিম ইউজ করতেছে, সে গ্রামীণ ফোনের সাবস্ক্রাইবার। আরেকজন রবির সিম ইউজ করতেছে, সে রবির সাবস্ক্রাইবার। ওকে। তো আসলে কলটা প্রসেস করে কে? সুইচিং সিস্টেম। এবং সাবস্ক্রাইবার রিলেটেড যে ফাংশন গুলো আছে, যে তুমি কি ধরনের প্যাকেজ ব্যবহার করতেছো, তোমার বায়োমেট্রিক আছে কিনা, ওকে, তুমি কি ধরনের ফ্যাসিলিটি ব্যবহার করতেছো, সেই সবগুলো সুইচিং সিস্টেম হ্যান্ডেল করে। আর বিএসএস পারফর্ম দ্য রেডিও রিলেটেড ফাংশন।
রেডিও রিলেটেড, মানে রেডিও মানে কি বেতার। যেমন আসলে মোবাইল কমিউনিকেশনে ওয়্যারলেস পার্ট কোনটুকু? মোবাইল কমিউনিকেশনে ওয়্যারলেস পার্ট হচ্ছে আহ, এই আমাদের মোবাইল ফোন থেকে বিটিএস পর্যন্ত সিগন্যালটা কিন্তু ওয়্যারলেসে যায়, বাকিগুলো মেইনলি অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। মোবাইল কমিউনিকেশনে আসলে ওয়্যারলেস পার্ট বা রেডিও পার্ট হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে, এই যে আমাদের হাতের মোবাইল ফোন থেকে বিটিএস পর্যন্ত, নিয়ারার বিটিএস পর্যন্ত, এইটুকু হচ্ছে ওয়্যারলেস সিগন্যাল কমিউনিকেশন। আর বাকিগুলো অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড, ম্যাক্সিমাম অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। এছাড়া দেখা যায় যে বিটিএস টু বিটিএস, ধরো একটা বিটিএস এর সাথে থেকে সিগন্যাল আর একটা বিটিএস এ পাঠানোর জন্য এটা অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। বাট যদি কোথাও অপটিক্যাল ফাইবার বসানো না যায় তাহলে এটা ওয়্যারলেস কানেক্টেড। সেক্ষেত্রে এই মাইক্রোওয়েভ অ্যান্টেনা ব্যবহার করা হয়। তোমরা বিটিএস এর দিকে তাকাইলে দেখবা, তোমরা আশেপাশে যে মোবাইল টাওয়ার আছে, বিটিএস আছে, তখন তাকাইলে দেখবা যে কিছু ডিশ অ্যান্টেনা লাগানো আছে, ছোট ছোট ডিশের মতো অ্যান্টেনা লাগানো আছে। ওগুলো হচ্ছে একটা বিটিএস থেকে আরেকটা বিটিএস এর সাথে কানেক্ট করা আছে। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার বসানো যায় নাই, এটা একটার সাথে আরেকটা কানেক্ট করা আছে, এটা ওয়্যারলেস পার্ট। এগুলো হচ্ছে বিএসএস পার্ট। বিএসএস আসলে ওয়্যারলেস পার্ট। আর এসএস হচ্ছে আসলে ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটাবেস এবং বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার রিলেটেড ফাংশন গুলো প্রসেস করে। এছাড়া আমরা দেখছি যে জিএসএম এ আর কি আছে, এনএমসি এন্ড ওএমসি। দেখো, সুইচিং সিস্টেম এবং বেস স্টেশন সাব সিস্টেম, এগুলো আবার কানেক্টেড কোথায়? এনএমসি ওএমসি তে। আমি আগে বলছিলাম যে এনএমসি ওএমসি হচ্ছে কন্ট্রোলিং এন্ড মনিটরিং। এই একটা বিশাল সিস্টেম, ধরো গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সারা বাংলাদেশে আছে হাজার হাজার, এখানে ধরো যে মিনিমাম 40,000 গ্রামীণ ফোনের বিটিএস আছে, বা এখন হয়তো আরো বেড়ে গেছে। বিএসসি আছে অনেক, 400-500 বিএসসি আছে, এমএসসি আছে। এই সবগুলোকে মনিটরিং করার জন্য, কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল রুম যেটা, সেটা হচ্ছে এনএমসি এন্ড ওএমসি। তাহলে কি ওএমসি পারফর্ম অল অপারেশন এন্ড মেইনটেনেন্স, অপারেশন মেইনটেনেন্স, ওই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা যায় টাস্ক ফর দ্য নেটওয়ার্ক সাচ অ্যাজ মনিটরিং নেটওয়ার্ক ট্রাফিক। এখন ধরো যে আমি তো গ্রামীণ ফোনে কাজ, রবিতে কাজ করে এসে আমি দেখছি যে সারা বাংলাদেশের সমস্ত নেটওয়ার্ক এক জায়গায় কানেক্টেড, রবির হেড অফিসে কানেক্টেড। ওইখান থেকে কিন্তু মনিটরিং করা যাচ্ছে কি ধরনের এই মুহূর্তে কতজন কল করতেছে, কত মিনিট কল হচ্ছে, কত টাকা রেভিনিউ আসতেছে, কোন বিটিএস এ পাওয়ার চলে গেল। হ্যাঁ, ধরো অনেক অনেক এলাকা আছে যে পাওয়ার থাকে না, তো সেখানে পাওয়ার চলে গেলে অ্যালার্ম চলে আসে। বিটিএস এ তো সবসময় পাওয়ার কানেক্টেড থাকতে হবে, না হলে তো তুমি ওই সময় যখন পাওয়ার থাকবে না তখন তো তুমি তোমার নেটওয়ার্ক পাবা না। হ্যাঁ, তখন যখন পাওয়ার থাকে না তখন কিন্তু একটা অ্যালার্ম চলে আসে। সমস্ত যে যে বিটিএস এ পাওয়ার চলে যাবে সাথে সাথে ওএমসি বা এনএমসি তে অ্যালার্ম চলে আসে। সেই অ্যালার্ম থেকে বলতে ওই বিটিএস এর পাওয়ার চলে গেছে। বা সেই অ্যালার্ম নেওয়ার যার দায়িত্ব থাকে, ওইখানে জেনারেটর থাকে, ডিজেল জেনারেটর থাকে, অটো জেনারেটর থাকে, এগুলো জেনারেটর দিয়ে তখন চলে। তো এই অ্যালার্ম গুলো মনিটরিং করা হয় এবং প্রতি মুহূর্তে কতজন ট্রাফিক নেটওয়ার্ক ট্রাফিক মানে হচ্ছে কতজন কথা বলছে বা কতজন মোবাইল ফোন ইউজ করছে, কত মিনিট কথা বলছে। হ্যাঁ, এই সমস্ত কিছু মনিটরিং এবং কন্ট্রোলিং করা হয় ওএমসি। ওএমসি হ্যাজ অ্যাক্সেস টু বোথ সুইচিং সিস্টেম এন্ড বিএসএস। ওকে, সুইচিং সিস্টেম এবং বিএসএস এর সমস্ত অ্যাক্সেস থাকে ওএমসি তে, অপারেশন এন্ড মেইনটেনেন্স সেন্টার। একদম এক্স্যাক্টলি আমি ওই পজিশনটাতেই আমি কাজ করে আসছি, ওএমসি, অপারেশন এন্ড মেইনটেনেন্স, নেটওয়ার্ক অপারেশন এন্ড মেইনটেনেন্স। বাট এমএস আমাদের হাতে মোবাইল সিস্টেম। হ্যাঁ, মোবাইল স্টেশন, যেটা আমাদের হাতে যে মোবাইল ফোন সেটাকে মোবাইল স্টেশন বলা হয়, এমএস বলা হয়। বাট এমএস কিন্তু আসলে হাতের মোবাইল ফোনটা কিন্তু আসলে জিএসএম সিস্টেমের অন্তর্ভুক্ত না। কারণ মোবাইল ফোন দিয়ে তুমি জিএসএম এও কাজ করতে পারো, তুমি সিডিএমএ নেটওয়ার্কেও কাজ করতে পারো, বা আমাদের যদি জিএসএম নেটওয়ার্কে কানেক্টেড নাও থাকি তারপরেও কিন্তু তুমি মোবাইল ফোন দিয়ে ব্রডব্যান্ড কানেক্ট হয়ে তুমি কাজ করতে পারো। তো মোবাইল ফোন কিন্তু জিএসএম সিস্টেমের পার্ট না। এমএস যেটাকে আমরা যেটাকে মোবাইল ফোন বলি সেটা আসলে মোবাইল স্টেশন। হ্যাঁ, সেলুলার কমিউনিকেশনের ভাষা। দিস ডাজ নট বিলংস টু দ্য
ভিএসএম সিস্টেম। এখন আসো সুইচিং সিস্টেম কম্পোনেন্ট গুলো নিয়ে যদি আমরা একটু ডিটেলস আলোচনা করি। হ্যাঁ, সুইচিং সিস্টেমের কম্পোনেন্ট, সুইচিং সিস্টেমের ভিতর কি থাকে? এমএসসি থাকে, জিএমএসসি থাকে, ভিএলআর, এইচএলআর, ইআইআর, এইইউসি, এই পার্টগুলো নিয়ে এখানে ডিটেলস বলা হচ্ছে। এটা তোমরা কোন পার্টের কি কাজ অ্যাকচুয়ালি। যেমন বিএসএস, বেস স্টেশন সাবসিস্টেমে কি থাকে, বিএসসি, বিটিএস থাকে। এই পার্টগুলো সম্বন্ধে ডিটেলস এখানে বলা আছে। মোবাইল সার্ভিসিং, এমএসসির ফুল মিনিং কি? মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। এরপরে জিএমএসসি, গেটওয়ে ফাংশনালিটি এমএসসি। হ্যাঁ, গেটওয়ে এমএসসি বলা হয় এটাকে। জিএমএসসি হচ্ছে গেটওয়ে এমএসসি। তো এইখানে কাজগুলো জাস্ট বলা আছে, খুবই ইজি। আমি যদিও দিয়ে বলছি এগুলো সম্পর্কে, তোমরা একটু ডিটেলসে দেখে নিবা। এখানে আমাদের এখানে আমরা দেখলাম যে এমএসসির একটা পার্ট হচ্ছে এইচএলআর, ভিএলআর, ইআইআর এন্ড এইচসি। এইচএলআরটা কি অ্যাকচুয়ালি? এইচএলআর হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ডাটাবেস। এইচএলআর হচ্ছে একটা ডাটাবেস, যে ডাটাবেসের মধ্যে কি থাকে, স্টোর করা থাকে আর ম্যানেজ অল মোবাইল সাবস্ক্রাইবার বিলঙ্গিং টু এ স্পেসিফিক অপারেটর। ধরো গ্রামীণ ফোনে যত সাবস্ক্রাইবার আছে, আমি যদি গ্রামীণ ফোন দিয়ে উদাহরণ দিই, তাহলে গ্রামীণ ফোনে যত সাবস্ক্রাইবার আছে, মোবাইল ফোন ইউজার আছে, তাদের সমস্ত ডাটাগুলো, যেমন তাদের নাম, অ্যাড্রেস, বায়োমেট্রিক ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড ইনফরমেশন, তারা কি ধরনের সার্ভিস ব্যবহার করার জন্য সাবস্ক্রাইবার হয়েছে, এই সমস্ত ইনফরমেশন কোথায় স্টোর, একটা সেন্ট্রাল ডাটাবেজে স্টোর করা আছে, সেটাই হচ্ছে এইচএলআর। এই এইচএলআরটা কিন্তু এমএসসির সাথে কানেক্টেড। ওকে, এটা কি, ইট অ্যাক্ট অ্যাজ এ পার্মানেন্ট স্টোর ফর পার্সন সাবস্ক্রিপশন ইনফরমেশন আনটিল দ্যাট সাবস্ক্রিপশন ইজ ক্যান্সেল। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মোবাইল সিম সাবস্ক্রিপশন ক্যান্সেল না করতেছি, আমার রেজিস্ট্রেশন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত পার্মানেন্ট ইনফরমেশন গুলো এইচএলআর এর মধ্যে স্টোর থাকে। ওকে, এখানে কি কি থাকে? সাবস্ক্রাইবার আইডেন্টিটি, সাবস্ক্রাইবার সাপ্লিমেন্টারি সার্ভিস, সাবস্ক্রাইবার লোকেশন ইনফরমেশন, অথেন্টিকেশন ইনফরমেশন। হ্যাঁ, এখন একটা নেটওয়ার্কে, একটা গ্রামীণ ফোনের এইচএলআর একটাও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে। এটা ডিপেন্ড করে, যেহেতু একটা ডাটাবেস, ডাটা স্টোর করে রাখার একটা ডাটাবেস এটা। তো যদি ডাটা ক্যাপাসিটি বেড়ে যায়, তাহলে এটা এইচএলআর এক্সটেন্ড করতে হয়। হ্যাঁ, এগুলো জাস্ট আমি একদম আহ, এগুলো আমি দেখে আসছি যে এই ডাটাবেস যদি সবসময় চেক করতে হয় যে ডাটাবেস কি ফুল হয়ে গেল কিনা। তাহলে যদি ডাটাবেস ফুল হয়ে যায়, তাহলে এক্সটেন্ড করতে হয়। তার মানে এইচএলআর একটাই থাকবে এটা ইয়ে না। যদি এইচএলআর ডাটা স্টোর ক্যাপাসিটি এক্সিড করে যায়, তখন এইচএলআর নাম্বার অফ সাবস্ক্রাইবারের উপর ডিপেন্ড করে অ্যাডিশনাল এইচএলআরও নেটওয়ার্কে ব্যবহার করা হতে পারে। তবে নর্মালি এইচএলআর একটাই থাকে। তাহলে এইচএলআর হচ্ছে একটা পার্মানেন্ট স্টোরেজ ইনফরমেশন। ওকে, তোমার সমস্ত পার্মানেন্ট ইনফরমেশন গুলো আমরা যখন সিম কেনার সময়, মোবাইল সিম কেনার সময় যখন ইনফরমেশন গুলো দিই, সেগুলো সমস্ত কিছু এইচএলআর এর মধ্যে স্টোর করা থাকে। আর ভিএলআর কি? ভিএলআর হচ্ছে, দেখো, ভিএলআর ডাটাবেস কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট অল মোবাইল সাবস্ক্রাইবার কারেন্টলি লোকেটেড ইন এমএসসি সার্ভিস এরিয়া। ওকে, ভিএলআর এর মধ্যে থাকে সেই সব ইনফরমেশন, তুমি যখন যে এরিয়াতে আছো, সেই কারেন্টলি যে এরিয়াতে আছো সেই এরিয়ার লোকেশন থাকে। হ্যাঁ, ভিএলআর অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি ডাটাবেস। ওকে, টেম্পোরারি ডাটাবেস, তুমি এক এরিয়া থেকে আরেক এরিয়াতে যাবা, তোমার ভিএলআর এর লোকেশন চেঞ্জ হয়ে যাবে। তো তোমাকে কারেন্টলি তোমাকে খুঁজতে হলে তোমাকে কিন্তু ভিএলআর থেকে ডাটা নিতে হবে, তুমি কোন লোকেশনে আছো। ওকে, এরপরে হচ্ছে অথেন্টিকেশন সেন্টার। এগুলো সবই এমএসসির সাথে কানেক্টেড। এই জন্যই বলছি এমএসসি হচ্ছে ব্যাকবোন অফ দ্য ইন্টার নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের সমস্ত কিছু ডিপেন্ড করে মোটামুটি এমএসসির উপরে। অথেন্টিকেশন সেন্টার, এইখানে দেখা যায় যে অনেক আনঅথরাইজড আনঅথরাইজ সাবস্ক্রাইবার আসলে নেটওয়ার্কে ঢুকে যেতে পারে। এই ধরনের আনঅথরাইজ কোনো সাবস্ক্রাইবার যেন নেটওয়ার্কে ঢুকে যেতে না পারে, এই কারণে প্রত্যেকটা নেটওয়ার্কে কিছু অথেন্টিকেশন কি থাকে। হ্যাঁ, এগুলো আমরা, আমাদের জন্য অথেন্টিকেশন এতটা ইম্পর্টেন্ট না। যারা ভিআইপি মানুষজন, তাদের জন্য কিন্তু অথেন্টিকেশন ভেরি ইম্পর্টেন্ট। কেউ তাদেরকে তাদের কে কথা জ্যাম করলো কিনা, তাদের নেটওয়ার্কে অন্যভাবে ঢুকে গেল কিনা। হ্যাঁ,
এই কারণে অথেন্টিকেশন কি ব্যবহার করা হয়, এই অথেন্টিকেশন কি গুলোর দায়িত্ব হচ্ছে অথেন্টিকেশন সেন্টারে, এটাও একটা ডাটাবেস। এরপরে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এই ডাটা, এটাও একটা ডাটাবেস, এটা জাস্ট একটা ডাটাবেস। এখানে কি থাকে, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, আইএমইআই নাম্বার গুলো। আমরা যখন মোবাইল ফোন কিনি তখন প্রত্যেকটা মোবাইল ফোনের কিন্তু একটা আইএমইআই নাম্বার থাকে, হ্যাঁ। যেমন কিছুদিন আগে এটা নিয়ে কিন্তু খুব কথা হচ্ছিল, হ্যাঁ? কিছুদিন আগে এটা নিয়ে অনেক কথা হচ্ছিল, এই আইএমইআই নাম্বার আসলে স্টোর করবে এবং আইএমইআই নাম্বার আমরা যখন ফোন করব তখন চেক করবে, হ্যাঁ। তখন বাট এখনো এটা ইমপ্লিমেন্ট করে নাই। এই আইএমইআই নাম্বারগুলো কিন্তু স্টোর থাকে হচ্ছে ইআইআর, ইআইআর নামক একটা ডাটা রয়েছে, হ্যাঁ? এই সমস্ত কিছু ইজ দ্য পার্ট অফ দ্য ইমেজ। এই গেল মোটামুটি হচ্ছে সুইচিং সিস্টেম এর কম্পোনেন্ট গুলো, এমএসসি, জিএমএসসি, এইচএলআর, ভিএলআর, এইউসি, ইআইআর। এগুলো সম্পর্কে তোমাকে পরীক্ষায় শর্ট নোট লিখতে বলা হতে পারে, তোমরা একটু পড়াশোনা করে নিবে, এক দুইবার একটু বুঝে পড়বা, তাহলে লিখতে পারবা পরীক্ষায়, আশা করা যায়। এবং জানা থাকলো এগুলো মোবাইল অপারেটরে কাজ করতে গেলে, মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোতে কাজ করতে গেলে এই ট্রামগুলো নিয়েই সবসময় কাজ অ্যাকচুয়ালি, হ্যাঁ। এমএসসি, জিএমএসসি, এইচএলআর, ভিএলআর, এইউসি, ইআইআর, এগুলোর মেইনটেনেন্স করতে হয় অ্যাকচুয়ালি। এরপরে কি বিএসএস, বেস স্টেশন সিস্টেম। এখানে কি থাকে, বিএসসি থাকে এবং বিটিএস থাকে, হ্যাঁ। বিএসসি গুলো অ্যাকচুয়ালি আসলে বিটিএস গুলোকে কন্ট্রোল করে। এর আগে দেখলাম যে আমাদের নাম্বার অফ বিটিএস ইজ কানেক্টেড টু দা বিএসসি, ওকে, নাম্বার অফ বিটিএস ইজ কানেক্টেড উইথ বিএসসি। এখন বেস ট্রান্সরিসিভার স্টেশন, বিটিএস, বিটিএস কন্ট্রোল দ্য রেডিও ইন্টারফেস টু দ্য এমএস। অ্যাকচুয়ালি বিটিএস হচ্ছে আমাদের এমএস মোবাইল, আমাদের হাতের মোবাইল ফোনের সাথে রেডিও কানেকশনটা মেনটেন করে। এখন প্রত্যেকটা বিটিএস এর সাথে তো আর আমার মোবাইল ফোন তার দিয়ে কানেক্ট করা যাবে না। হুম। আমাদের মোবাইল ফোন গুলো, আমাদের সিগন্যাল গুলো নেয়ার বিটিএস এর রেডিও কানেকশন, দ্যাট ইজ ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে পাঠায়, এবং বিটিএস গুলো তারপরে এগুলো প্রসেস করে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে পাঠায়, বাট রেডিও ইন্টারফেসটা মেনটেন করে কিন্তু বিটিএস। বিটিএস comprise the radio equipment such as transceiver and antenna. বিটিএস অ্যাকচুয়ালি কি আছে, ট্রান্সমিটার আছে, রিসিভার আছে এবং অ্যান্টেনা আছে। তুমি মোবাইল টাওয়ার গুলোর দিকে তোমরা তাকায় দেখো, হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টেনা আছে, কারণ এটা হচ্ছে রেডিও কানেকশন, ওকে। ওই অ্যান্টেনা গুলোই কিন্তু আমাদের সিগন্যাল গুলো রিসিভ করতেছে, রিসিভ করে কি করতেছে, ভিতরে ট্রান্সমিটার আছে, ভিতরে রিসিভার আছে, ট্রান্সমিটারে মডুলেশন হচ্ছে, রিসিভারে ডিমডুলেশন হচ্ছে। তার মানে বিটিএস গুলোর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের মডুলেটর আছে, ডিমডুলেটর আছে, অ্যান্টেনা আছে, তাই না, ওয়্যারলেস সিগন্যাল রিসিভ করছে। হুইচ আর নিডেড টু সার্ভ ইজ সেল ইন দ্য নেটওয়ার্ক। গ্রুপ অফ বিটিএস কন্ট্রোল বাই কি, বিএসসি। অনেকগুলো বিটিএস কে কন্ট্রোল করে একটা বিএসসি। এরপরে কি নেটওয়ার্ক, নেটওয়ার্ক মনিটরিং সেন্টার। এখন এই যে হিউজ অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক সারা বাংলাদেশে, হাজার হাজার বিটিএস, বিএসসি, এমএসসি, এইচএলআর, ভিএলআর, এগুলো তো মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে, হিউজ নেটওয়ার্ক। এখানে একটা বিশাল অ্যামাউন্ট অফ অপটিক্যাল নেটওয়ার্ক, এই অপটিক্যাল নেটওয়ার্ক গুলো মাটির নিচ দিয়ে মোবাইল অপারেটর গুলো কিন্তু কানেক্ট করছে, একটা বিটিএস এর সাথে আরেকটা বিটিএস, একটা এমএসসির সাথে আরেকটা এমএসসি, একটা বিএসসির সাথে আরেকটা বিএসসি, আবার বিটিএস এর সাথে বিএসসি, বিএসসির সাথে এমএসসি। এগুলো সব অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে, হিউজ অপটিক্যাল নেটওয়ার্ক ইন টেলিকম সেক্টর। এখন এই একটা নেটওয়ার্ক যদি, একটা অপটিক্যাল ফাইবার যদি কেটে যায়, একটা হিউজ ইম্প্যাক্ট, হ্যাঁ। তো এগুলোর বিকল্প ব্যবস্থা থাকতে হবে, এগুলোর মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে। এই সমস্ত কিছু মনিটরিং এর অ্যালার্ম সিস্টেম, এগুলো হচ্ছে অ্যালার্ম সিস্টেম, এগুলো মনিটরিং সিস্টেম হচ্ছে অ্যালার্ম সিস্টেম। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে কোনো একটা বিটিএস এ যদি যে কোনো একটা ফল্ট হয়, সাথে সাথে অ্যালার্ম চলে আসে। অ্যালার্ম না আসলে তো আসলে মেনটেন করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তখন কন্ট্রোল রুম থেকে ওই বিটিএস এর লোক পাঠানো হয়, বা ওইখানে কি প্রবলেম হচ্ছে এটা সলভ করা হয়, বা কিছু কিছু আছে আহ, কিছু কিছু আছে যে রিমোট অ্যাক্সেস করেও সলভ করা যায়, ওকে। এই সমস্ত কিছু নেটওয়ার্ক মনিটরিং সেন্টার, এগুলোর মধ্যে আছে কি অপারেশনাল মেইনটেনেন্স সেন্টার, ওএমসিএন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার, এনএমসি। এটা একটু জাস্ট দেখে নিবা তোমরা। এরপরে কি মোবাইল ফোন, এটা সম্বন্ধে আমরা সবাই জানি, মোবাইল, আমাদের হাতে যে মোবাইল ফোন আছে, এটা কি মোবাইল এমএস,
এমএস টা আসলে কি ব্যবহার করা হয়? সাবস্ক্রাইবার টু কমিউনিকেট উইথ দ্য মোবাইল নেটওয়ার্ক। এমএস টা অ্যাকচুয়ালি আসলে মোবাইল নেটওয়ার্কের সাথে, এই সেলুলার নেটওয়ার্কের সাথে আমাদের কানেক্ট করে দেয় অ্যাকচুয়ালি। আমাদের হাতে যে মোবাইল ফোন আছে এটা আসলে সেলুলার নেটওয়ার্কের সাথে আমাদেরকে কানেক্ট করে দেয় ভায়া দ্য সিম, যেটাকে আমরা সিম বলি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এই হচ্ছে আমাদের মোটামুটি জিএসএম সিস্টেমের মধ্যে কম্পোনেন্ট। আসলে একটা মোবাইল নেটওয়ার্কে কাজ করতে গেলে এই স্লাইডে যে টার্মগুলো আমরা দেখাইলাম, জিএসএম সিস্টেম, একটা মোবাইল অপারেটরে কাজ করতে গেলে দেখবা যে এই টার্মগুলোই আছে। পুরো একটা মোবাইল, এইটাই মোবাইল নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি এটাই মোবাইল নেটওয়ার্ক। ওকে, সো এই টার্মগুলো সম্বন্ধে তোমরা বিস্তারিত একটু পড়বা, খুব কঠিন কিছু না। এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে, ব্রড এসে টাইপ কোশ্চেন হতে পারে। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। সো তোমরা এই স্লাইডটা পড়ে নিবে। স্লাইডটা কঠিন কিছু না, জাস্ট এক দুইবার রিডিং পড়বা পুরোটা, বেশ অনেকখানি ক্লিয়ার হবে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে। স্লাইডটা বিএলসি তে দেওয়া থাকবে। স্যার তোমরা সবকিছু এক্সামটা কত এই মডিউলটাতে হইতে খুঁজবা, এই যে 12 লেকচার তারিখ স্লাইড অ্যাকর্ডিং টু ক্লাস। হ্যাঁ, 12 তারিখে। 12 তারিখে পরীক্ষা, তো মানে আমার এক্সাম আপনার এখন এক্সাম না, আসলে কবে কবে হবে সেটা রুটিন দিলে বুঝতে পারবে। জানেন না? না, আচ্ছা এখনো আচ্ছা, জি স্যার। হয় না। কেন, তোমার কি রিটেক? না স্যার, এমনি মানে রিটেক না স্যার, এমনি জানতে ইচ্ছে হলো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে। যে স্লাইডটা দেখাইলাম এতক্ষণ, সেই স্লাইডটা আমি বিএলসিতে জাস্ট তোমাদের সঙ্গে থাকা অবস্থাতেই আপলোড করে দিচ্ছি। ওকে, তোমাদের একটা কুইজ নিব, হ্যাঁ, নেক্সট ক্লাসে। তাহলে আমরা আমি সিলেবাস ধরে ধরে পড়াচ্ছি। আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন এন্ড কনসেপ্ট অফ মোবাইল কমিউনিকেশন, এটা সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। মোবাইল কমিউনিকেশনের ইন্ট্রোডাকশন এন্ড কনসেপ্ট, এটার উপর একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল। আর আজকে আমরা জিএসএম কমিউনিকেশনের জিএসএম সিস্টেমের ইন্ট্রোডাকশন করলাম। ওকে, তো দেখো আমরা কি জিনিসগুলো সিলেবাস অনুযায়ী আমরা মোটামুটি ডিজিটাল মডুলেশন এন্ড ডিমডুলেশন শেষ করছি, এএসকে, এফএসকে, পিএসকে যেগুলো, হ্যাঁ। আর মাল্টিপ্লেক্সিং শেষ করছি, টিডিএম, এফডিএম। মাল্টিপ্লেক্সিং এর ম্যাথ গুলো তোমরা করছো কিনা আমি জানি না, ম্যাথ করতে দিয়েছিলাম যে মাল্টিপ্লেক্সিং এর, হ্যাঁ, দুইটা ম্যাথ দেখাইছিলাম আমি ক্লাসে, আর দুইটা বাসায় করতে বলছিলাম, তোমরা করে নিও। যদি প্রবলেম হয় আমরা কথা বলবো এটা নিয়ে। এছাড়া আমাদের সিলেবাসে এটা প্রথমেই যেটা আছে, পালস কোড মডুলেশন, পিসিএম। দেখো, এটা আমাদের ভিডিও ইনক্লুডেড থাকবে অবশ্যই। এই পিসিএমটা এই স্লাইডের সাথে পরিচিত আছো? ডিজিটাল কমিউনিকেশন যে স্লাইডটা পড়াইছিলাম। জি স্যার, এটা তো আগের স্লাইডটা স্যার, কমিউনিকেশন 1 এর। কমিউনিকেশন অনে, হ্যাঁ, আমি কমিউনিকেশন অনে এটা পড়ায় ফেলছিলাম ভুল করে। দেখো, এই যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন টেকনিক, যে পালস কোড মডুলেশন টেকনিক ছিল, আমি স্লাইডটা আবার রিপিট করতেছি, ওই রেকর্ডিংটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এইটা সিলেবাসে ইনক্লুডেড থাকবে। পিসিএম টেকনিক, পালস কোড মডুলেশন, হ্যাঁ, ওই যে প্রথমে স্যাম্পলিং করতে হয়, কোয়ান্টাইজেশন করতে হয়, তারপরে এনকোডিং করতে হয়, স্যাম্পলিং থিওরেম। ওকে, দেখো মনে পড়ে? প্রথমে স্যাম্পল জি নিতে স্যার। হয়, তারপরে স্যাম্পল গুলোকে বিভিন্ন লেভেলে ভাগ করতে হয়, তারপরে কোনটা কোন লেভেলে পড়লো সেটার উপর বেসিস করে কত বিট হবে। ওকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন টেকনিক। এই যে এই ম্যাথগুলো করছিলাম, যে বিট রেট কত হবে, কিভাবে স্যাম্পলিং করলে বিট রেট কত হবে,
তারপরে কোয়ান্টাইজেশন ইরোর, এই যে এই একটা বিগ একটা ম্যাথ, এটা নিয়ে কথা বলছিলাম, দেখো তো মনে পড়ে কিনা এটা। স্যার এগুলো তো নোট করা ছিল, এগুলো তো সব বাসায় রেখে আসছি স্যার। হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিব। তারপরে আহ, এর রেফারেন্স হিসেবে ম্যাথ করতে বলছিলাম, দেখো এই যে ইসিজি ম্যাথটা মনে পড়ে এটা। জি স্যার, এগুলো তো সবই করাইছিলেন, এগুলো তো। ওগুলো সবে করেছিলাম, ঠিক আছে। এগুলো আমি আর রিপিট করছি না। এই স্লাইডটা তোমাদের ইনক্লুডেড। হ্যাঁ, তোমরা ম্যাথগুলো করছো অলরেডি, জাস্ট আবার ম্যাথগুলো করবা। এই ম্যাথগুলো রেফারেন্স বই ছিল হচ্ছে কোন বই দেখি বলো তো, কোন বই থেকে ম্যাথগুলো করতে বলছিলাম, কেউ কি বলতে পারবা বইয়ের নাম? স্যার লাথির বই। বিপি লাথির বই, হ্যাঁ। বিপি লাথির বইয়ের 6 নম্বর চ্যাপ্টারের এক্সাম্পলে একটা ম্যাথ আছে, প্লাস হচ্ছে ওই রিলেটেড ম্যাথ এক্সারসাইজ থেকে করতে বলছিলাম, তাই না? স্যার এগুলা ম্যাথ কি আমাদের মিডে দিবেন? এগুলা যেগুলা আপনি স্লাইড হ্যাঁ, গুলো দেখাইতেছেন হ্যাঁ, অবশ্যই এই ম্যাথগুলো আমি মিটে দিব, ওই জন্যই দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের যে ক্লাস নিয়েছিলাম ওই রেকর্ডিংটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো বিপি লাথির বইয়ের এক্সাম্পলের যে ম্যাথটা আমি করাইছিলাম, এবং এইখানে এই স্লাইডে কিছু ম্যাথ আছে, প্লাস হচ্ছে বিপি লাথির বইয়ের একদম শেষে এক্সারসাইজে, হ্যাঁ, ওইখানে কিছু ম্যাথ আছে 4-5টা। ওই ম্যাথগুলো তোমরা করবা, এবং বিপি লাথির বইয়ের কিন্তু সলিউশনও দেওয়া আছে। ওকে, ওই ম্যাথগুলো অলরেডি তোমরা করছো, এবং এটা নিয়ে পরীক্ষাও তো আসছিল। হ্যাঁ, গত সেমিস্টার পরীক্ষা তো আসছিল। তো এটা ইনক্লুডেড ইন মিড এক্সাম, এটা নিয়ে আর নতুন করে ইয়ে করবো না। এই ফাইলটাও আমি তোমাদের বিএলসি তে দিয়ে দিচ্ছি। ইসিএম স্যার শুনলাম নাকি আমাদের মিড নাকি আপনার অনলাইনেই হবে, এটা কি কতটুকু সত্যি স্যার? কে বলছো এটা? মানে শুনলাম আমাদের আর কি উপরের ব্যাচ যে কয়েকটা আছে ওদের, মানে ওরা নাকি এইভাবে আর কি ডিপার্টমেন্টে কথা বলছে, ওদের এক্সাম নাকি কথা বললেই অনলাইনেই হবে। হবে? কথা বললেই হয়? এটা সেন্ট্রাল ডিসিশন। না স্যার, এটা কতটুকু সত্যি স্যার জানতে চাইতেছি আপনার কাছে। না, 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 এটা সেন্ট্রাল ডিসিশন, অফলাইনই হবে হয়তো, মোস্ট প্রবাবলি। ওকে, ধরে রাখো অফলাইনই হবে। স্যার আমাদের ডিপার্টমেন্টে থেকে কিভাবে ই করে দিছে আমরা তো মানে এইভাবে শুনতেছি, বাট আমাদের যে মেইন ক্যাম্পাস আছে স্যার, ওইখানে তো স্যার এক্সাম ওরা অনলাইনে দিবে স্যার, এরকম শুনলাম। কারা? আমাদের ডিপার্টমেন্টে? আমাদের ডিপার্টমেন্ট না তো স্যার, বাট মানে মেইন ক্যাম্পাসে অন্য আদার্স যে ডিপার্টমেন্ট গুলো আছে ওরা নাকি অনলাইনে এক্সাম দিবে ওইভাবে আর কি, অথরিটির সাথে কমিউনিকেট করছে এভাবে। না, এখানে সেন্ট্রাল ডিসিশন এখন পর্যন্ত, সেন্ট্রাল ডিসিশন যে অল এক্সাম উইল বি কন্ডাক্টেড ফিজিক্যালি। ওকে, অল এক্সাম উইল বি কন্ডাক্টেড ফিজিক্যালি, ঠিক আছে, এখন পর্যন্ত। এর বাইরে আর কোনো সিদ্ধান্ত আমি জানি না, ঠিক আছে। অথরিটিজ টেক ডিসিশন অল এক্সাম উইল বি কন্ডাক্টেড ফিজিক্যালি, এখন এটা চেঞ্জ এখন পর্যন্ত হয় নাই, হইলে তোমরা জানতে পারবে। বাট এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি যেটা জানি যে অল এক্সাম ফিজিক্যালি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসো, আমি আর একটা স্লাইড পড়াবো আজকে। এটা হচ্ছে মোবাইল কমিউনিকেশনের ওয়্যারলেস কনসেপ্ট ইন সেলুলার কমিউনিকেশন। আমরা বললাম যে মোবাইল কমিউনিকেশনে ওয়্যারলেস সিগন্যালটা কতটুকু থেকে কতটুকু, এমএস টু বিটিএস। ওকে, ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে এমএস টু বিটিএস, বাকিগুলো অপটিক্যাল নেটওয়ার্ক। বাট কি ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এই এই স্লাইডটাতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশনের যে সিগন্যালগুলো আদান প্রদান হয় তার ফ্রিকোয়েন্সি কত, ব্যান্ডউইথ কত, মোবাইল কমিউনিকেশনে যে চ্যানেল ব্যবহার করা হয় তার ব্যান্ডউইথ কত, কি ধরনের চ্যানেল ব্যবহার করা হয়, ট্রান্সমিশন রেট কত, মানে ডাটা রেট কত,
কি ধরনের মডুলেশন মেথড ব্যবহার করা হয়, কি ধরনের অ্যাক্সেস মেথড। এই যে মাল্টিপল পার্সন আমরা অ্যাট এ টাইম কথা বলছি, হ্যাঁ, এটা ম্যানেজ করা হয় কিভাবে, হ্যাঁ, আসলে বিটিএস গুলো বা মোবাইল নেটওয়ার্ক এই মাল্টিপল সিগন্যাল হ্যান্ডেল করে কিভাবে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস মেথড, মাল্টিপল অ্যাক্সেস মেথড। এই কনসেপ্টগুলো নিয়ে এই স্লাইডে আমি আলোচনা করব। তাহলে কি কি জিনিস আমরা এখানে জানবো, যে মোবাইল কমিউনিকেশনে কেমন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, ব্যান্ডউইথ কেমন, চ্যানেলগুলো কেমন, ট্রান্সমিশন রেট কেমন। ট্রান্সমিশন রেট তো তোমরা জানো, এই যে বিট রেট যেটা, হ্যাঁ, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কেমন কত বিট পাঠানো হয়। মডুলেশন মেথড, কারণ মডুলেশন ইজ দ্য মাস্ট। এই যে আমরা মোবাইল ফোন থেকে আমাদের মোবাইল থেকে কথা বলতেছি, মডুলেশন ছাড়া তো আর যাচ্ছে না, মডুলেশন হয়ে তারপরে সিগন্যালটা পাঠাচ্ছি। আবার আমাদের কাছে যে সিগন্যাল আসতেছে সেটাও মডুলেটেড সিগন্যাল আসতেছে, সেখান থেকে কিন্তু ডিমডুলেশন হচ্ছে। ওকে, তার মানে মডুলেশন মেথড কি ব্যবহার করা হয়। এখন প্রথমেই আসি যে ফ্রিকোয়েন্সি, কেমন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ওকে, ফ্রিকোয়েন্সির উপর বেসিস করে প্রথমে ফ্রিকোয়েন্সিটা কি, অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা কি। এটা সবাই তোমরা জানো যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ নাম্বার অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ অসিলেশন। ওকে, MS communicate with BTS by transmitting or receiving radio wave which consist of electromagnetic energy, তাই না। আমাদের একটা মোবাইল ফোন বিটিএস এর সাথে কমিউনিকেট করে, হয় রেডিও সিগন্যাল, ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিট করে বা রিসিভ করে, এবং এর মধ্যে তো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যেটা আমরা কমিউনিকেট করি সেটার ফ্রিকোয়েন্সি কেমন। মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 2000 মেগাহার্টজ পর্যন্ত, এর ভিতরে। এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের মোবাইল ফোনে সিগন্যাল কমিউনিকেট করতেছে এর ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে 300 থেকে 2000 2000 মেগাহার্টজ। মেগাহার্টজের মধ্যে। একইভাবে যেমন টেলিভিশনের সিগন্যালগুলো কত জানো, 300 মেগাহার্টজের মতো। এফএম রেডিও 100 মেগাহার্টজ বা তার প্লাস মাইনাস, এটা আমরা সবাই জানি। এফএম রেডিওটা সবাই জানি, কারণ ওই যে এফএম 88 থেকে 100, কত বাংলাদেশে কত আছে, সর্বোচ্চ 102, জি স্যার। তাই না। ওটাই তো ফ্রিকোয়েন্সি, মেগাহার্টজ। এফএম সাধারণত 120 প্লাস মাইনাস 20 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। পুলিশ যে অকিটকি ব্যবহার করে এটা কোনো ফিক্সড নাই। ওকে, ওটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বাট মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়্যারলেস সিগন্যাল যে কমিউনিকেশন, এটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 2000 মেগাহার্টজের মাঝামাঝি। দেখো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেখানো আছে এইখানে, দেখো 0 থেকে 2000 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেখানো আছে। জিএসএম নেটওয়ার্ক সাধারণত দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে, একটা হচ্ছে 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি, আর হচ্ছে 1800 মেগাহার্টজ বা তার কাছাকাছি, আর হচ্ছে 1900 মেগাহার্টজ বা তার কাছাকাছি। ভেরি ইম্পর্টেন্ট যে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের পুরোটা ব্যবহার করা হয় না। মোবাইল কমিউনিকেশন মানে জিএসএম সিস্টেমে 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, অথবা 1800 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, অথবা 1900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এগুলো বেশ কিছু সুবিধা অসুবিধার উপর বেস করেই কিন্তু এই ফ্রিকোয়েন্সি গুলো সিলেক্ট করা হয়েছে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে। জিএসএম নেটওয়ার্ক, হ্যাঁ, অবশ্যই জিএসএম সিস্টেম, তাই না। এর উপর বেসিস করে জিএসএম সিস্টেম আসলে 3 ধরনের। যে জিএসএম সিস্টেম 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তাদেরকে জিএসএম 900 বলা হয়। যে জিএসএম সিস্টেম 1800 মেগাহার্টজ বা তার কাছাকাছি ব্যবহার করে তাদেরকে জিএসএম 1800, এবং যে জিএসএম সিস্টেম 1900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তাদেরকে জিএসএম 1900 বলা হয়। ওকে, এগুলো একদম প্র্যাকটিক্যাল টার্ম। যেমন কিছু কিছু বিটিএস আছে যারা 900 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, এদেরকে আমি যখন রবিতে কাজ করতাম তখন ওদেরকে বলা হতো 960, হ্যাঁ, সংক্ষেপে বলতো 900 বিটিএস। 900 বিটিএস মানে কি, ওই বিটিএস 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে। কিছু কিছু বিটিএস আছে যারা 1800 মেগাহার্টজ ব্যবহার করতো, তাদেরকে বলা হতো 1800 বিটিএস। মানে ওই বিটিএস এটার ক্যাটাগরি করা হয়। আবার 1900 আছে, বাট 1900 বাংলাদেশে সেভাবে আমি ব্যবহার করতে দেখিনি। রবি বা গ্রামীণ ফোনকেও আমি 1900 ব্যবহার করতে দেখিনি, বাট
900 ব্যবহার হয় জিএসএম 900, তার ফ্রিকোয়েন্সি কত? 900 মেগাহার্জ বা তার কাছাকাছি। জিএসএম 1800 তার ফ্রিকোয়েন্সি কত? 1800 মেগাহার্জ বা তার কাছাকাছি। ফ্রিকোয়েন্সির উপর বেস করে তো ওয়েভলেন্থ, তোমরা এটা সবাই জানো। ফ্রিকোয়েন্সি সাথে ওয়েভলেন্থের সম্পর্ক কি? টি ইকুয়াল এফ ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি যদি জানা থাকে আমাদের ওয়েভলেন্থও কিন্তু বের করতে পারবো। এই পারবো না? ফ্রিকোয়েন্সি জানা থাকলে ওয়েভলেন্থ বের করতে পারবো না? জি স্যার। টি ইকুয়াল এফ ল্যামডা। টি হচ্ছে লাইট স্পিড, ফ্রিকোয়েন্সি জানা। তাহলে বলো তো হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ বেশি না লো ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ বেশি? যত স্যার ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিতে ওয়েভলেন্থ কম হয় কম আর লো হয় তাই না? ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেশন করে দেখো ওয়েভলেন্থ বেশি হয়। বেশি হয় তাই না? তার মানে দেখো জিএসএম 1800, জিএসএম 1800 এর ওয়েভলেন্থ গুলো কি কম, জিএসএম 900 এর ওয়েভলেন্থ বেশি তাই না? যত হাই ফ্রিকোয়েন্সির দিকে যাব তত ওয়েভলেন্থ কম। এখন এই ফ্রিকোয়েন্সি গুলো অ্যাকচুয়ালি ইনফরমেশন ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। দেখো এই যে এখানে ওয়েভলেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে হবে বলে দেওয়া আছে। ওয়েভলেন্থ কি? স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। স্পিড তো ফিক্সড, 3 গুণ 10 টু দি পাওয়ার 8। 900 মেগাহার্টজ মানে কি? 900 গুণ 10 টু দি পাওয়ার 6 তাই না? তো ওয়েভলেন্থ দেখো এভাবে ক্যালকুলেট করবো। তো আমরা দেখতে পাচ্ছি ওয়েভলেন্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক তাই না? এখন কথা হচ্ছে 900 মেগাহার্টজ এবং 1800 মেগাহার্টজের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সির হিউজ ডিফারেন্স। তাহলে কোনটা সুবিধা বেশি? কোনটা সুবিধা বেশি? হাই ফ্রিকোয়েন্সি। এই 900 মেগাহার্টজ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি তাই না? আর 1800 মেগাহার্টজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে 900 মেগাহার্টজের ওয়েভলেন্থ কি হবে? বেশি হবে না? লং ওয়েভলেন্থ। আর জি স্যার, 1800 এর ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ হচ্ছে শর্ট ওয়েভলেন্থ তাই না? দেখো এই যে দেখো হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ আসলে কি? হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি এই উপরেটা হাই ফ্রিকোয়েন্সি না নিচেরটা হাই ফ্রিকোয়েন্সি বলো? উপরেরটা হাই ফ্রিকোয়েন্সি। উপরেরটা। দেখো হাই ওয়েভলেন্থ কোনটা? এই যে দুইটা পিকের মধ্যে, দুইটা পজিটিভ পিক বা দুইটা নেগেটিভ পিকের মধ্যে যে ডিসটেন্স, এটাই তো ওয়েভলেন্থ তাই না? দেখো হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ কি? শর্ট ওয়েভলেন্থ। আর লো ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ কি? লং ওয়েভলেন্থ। এখন হাই ফ্রিকোয়েন্সি যে যে শর্ট ওয়েভলেন্থ সিগন্যালগুলো বেশি দূর ট্রাভেল করতে পারে না। হ্যাঁ, এগুলো তো আমাদের তো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে শর্ট ওয়েভলেন্থ সিগন্যালগুলো, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বেশি দূর ট্রাভেল করতে পারে না। কারণ কি? ওয়েভলেন্থ কম হওয়ার কারণে এটা বাউন্স করতে পারে না। কোনো যদি বাধা পায়, বাধাটাকে অতিক্রম করতে পারে না। বাধা পাইলে সিগন্যাল দুর্বল হয়ে যায়। আমি আবারও রিপিট করতেছি, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো বেশি দূরে ট্রাভেল করতে পারে না। কিছু দূর যাওয়ার পরেই কি হয়ে যায়? উইক হয়ে যায়। কেন উইক হয়ে যায়? যেহেতু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ওয়েভলেন্থ শর্ট, কম। ওয়েভলেন্থ কম থাকার কারণে কিছু দূর ট্রাভেল করার পরে যদি কোথাও বাধা পায় তাহলে সিগন্যালটা দুর্বল হয়ে যায়। ওকে। আর লো ফ্রিকোয়েন্সির লং ওয়েভলেন্থ থাকার কারণে এগুলো অনেক বেশি দূর ট্রাভেল করতে পারে, কারণ এগুলো বাউন্স করতে পারে। বাউন্স মানে কি? মানে লাফায় লাফায় যাইতে পারে। ওকে। এরা ওয়েভলেন্থ যত বেশি সে তত বাউন্স করতে পারে। মানে যদি কোথাও বাধা পায়, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যদি কোথাও বাধা পায় তাহলে সেই বাধাটাকে সে অতিক্রম করেও সেটা যেতে পারে এবং এটা দুর্বল কম হয়। তাহলে বলো হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে কাভারেজ এরিয়া বেশি হবে নাকি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে কাভারেজ এরিয়া বেশি হবে বলো তো? লো ফ্রিকোয়েন্সি। স্যার লো ফ্রিকোয়েন্সি স্যার। লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে কাভারেজ এরিয়া বেশি হবে। তাহলে বলো এই যে তিন ধরনের বিটিএস আছে আমাদের, 900 বিটিএস, জিএসএম 1800, জিএসএম 1900, এই তিন ধরনের বিটিএস এর মধ্যে কোন বিটিএস বেশি এরিয়া কভার দিবে? 900 স্যার। 900। যদি তারপরে 1800 ব্যবহার করি বা 1900 ব্যবহার করি তাহলে কি কাভারেজ এরিয়াটা কমে যাবে না? কমে আসবে, জি স্যার। তাহলে সারা বাংলাদেশে যদি জিএসএম 900 ব্যবহার করা হয় তাহলে যতগুলো বিটিএস লাগবে, জিএসএম 1800 এর বিটিএস যদি বসানো হয় তাহলে কি তার ডাবল বিটিএস লাগবে না? ওকে, কারণ কাভারেজ এরিয়া যে কম, অল্প কিছু এরিয়া সে কাভার দিতে পারে তাই না? কেন কাভারেজ এরিয়া কম সেটা এখানে আমি ওয়েভলেন্থ দিয়ে ব্যাখ্যা করলাম। কি এখানে আমি লিখেও দিছি, হায়ার ফ্রিকোয়েন্সি উইথ শর্টার ওয়েভলেন্থ আর বেটার সুইটেড টু ট্রান্সমিট ওভার স্মল ডিস্টেন্স। এই বোঝা গেছে কথাটা? হায়ার ফ্রিকোয়েন্সি উইথ শর্টার ওয়েভলেন্থ আর বেটার সুইটেড টু ট্রান্সমিটেড ওভার স্মল ডিস্টেন্স। তাহলে বেশি ডিস্টেন্স কভার করার জন্য আমাদেরকে কি হাই ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে না লো ফ্রিকোয়েন্সি? লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি।
because they are sensitive to such problem as obstacle in the line of transmission path. মানে আমাদের সিগন্যাল গুলো যে পথে যাচ্ছে, যেমন আমি ঘরের মধ্যে থেকে কথা বলতেছি, আমার এই ওয়্যারলেস সিগন্যাল আমার দেওয়ালের সাথে বাধা পেয়ে যাচ্ছে না, বা আশেপাশে গাছ থাকে, বড় বড় বিল্ডিং থাকে, এগুলো তো অবস্ট্রাকল ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের জন্য। এই অবস্ট্রাকল গুলো সে ওভারকাম করতে পারে না লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি শর্ট ওয়েভলেন্থ থাকার কারণে। Higher frequency are suited to small area of coverage where receiver is relatively close to transmitter. তাহলে যদি সারা বাংলাদেশে নাম্বার অফ বিটিএস অনেক হয়, ধরো গ্রামীণ ফোনে সারা বাংলাদেশে নাম্বার অফ বিটিএস আছে 1 লক্ষ, তাহলে কি তারা অনেক হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারবে না? কারণ ওদের যদি বিটিএস থাকে অনেক কম, তাহলে তারা কি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে না লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে, তাই না? ওকে, তো দুই ধরনের বিটিএস আছে, জিএসএম 1800, জিএসএম 1900 এবং জিএসএম 900। আমরা ডিসিশন নিতে হবে যে কতটুকু এরিয়া কভার দিতে হবে, তার উপর বেস করে আমাদের বিটিএস গুলো সিলেক্ট করতে হবে। বাট হাই ফ্রিকোয়েন্সি বিটিএস দিয়েও বেশি এরিয়া কভার করা যায়। কিভাবে কভার করা যায়? যদি পাওয়ারটা বাড়ায় দেওয়া হয়, যদি সিগন্যালের পাওয়ারটা বাড়ায় দেওয়া হয়। ধরো আগে সিগন্যাল ট্রান্সমিট করা হয়তো 10 ওয়াট পাওয়ার দিয়ে, এটাকে যদি 20 ওয়াট পাওয়ার দিয়ে যদি ট্রান্সমিট করা হয়, তাহলে এটা দিয়েও বেশি এরিয়া কভার দেওয়া সম্ভব। কারণ আসলে সিগন্যালগুলো যখন বাধা পায় তখন কিন্তু সিগন্যাল দুর্বল হয়ে যায়। বাট তুমি যদি পাওয়ার বাড়ায় দাও তাহলে কি হবে? সিগন্যাল বাধা পাওয়ার পরেও কি স্ট্রং থাকবে না সিগন্যালটা? তাহলে জি আমরা স্যার। হাই ফ্রিকোয়েন্সি দিয়েও বেশি এরিয়া কভার করতে পারি। কিভাবে বলো? হাই ফ্রিকোয়েন্সি দিয়েও যদি বেশি এরিয়া কভার করতে হয় তাহলে কি করতে হবে? পাওয়ার পাওয়ারটাকে বাড়াতে বাড়ায় হবে, দিতে হবে, তাই না? পাওয়ারটা বাড়াতে হবে। তাহলে আমি আবারও বলতেছি যে হাই ফ্রিকোয়েন্সি দিয়েও আমরা বেশি এরিয়া কভার করতে পারি যদি আমরা সিগন্যালের পাওয়ারটা বাড়ায় দিই। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমরা জিএসএম 1800 ব্যবহার করব নাকি 900 ব্যবহার করব? এই যে যত হাই জেনারেশন আসতেছে, যদিও হাই ফ্রিকোয়েন্সি দিয়ে বেশি এরিয়া কভার করা যায় না। এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। যদিও হাই ফ্রিকোয়েন্সি দিয়ে বেশি এরিয়া কভার করা যায় না, বাট তোমার ডাটা রেট বাড়াইতে গেলে ওই যে পালস কোড মডুলেশনে দেখো, আমরা যত বেশি ফ্রিকোয়েন্সিতে ইয়া করব, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ডাটা রেট কিন্তু তত বেশি হবে, তাই না? দেখো তোমরা ম্যাথগুলো যখন করবা। ওকে,
আমরা ডাটা রেট যদি বাড়াইতে চাই, হ্যাঁ, হাই বিট রেট যদি কভার করতে চাই, তাহলে কি লো ফ্রিকোয়েন্সি দিয়ে হবে? হবে না। যত এই যে 2G আসতেছে, 3G আসতেছে, 4G 5G আসতেছে, ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে না? জি ফ্রিকোয়েন্সি স্যার। বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে তো ফ্রিকোয়েন্সি আমাকে বাড়াইতেই হবে। ফ্রিকোয়েন্সি না বাড়াইলে তো আমাদের স্পিড বাড়বে, স্পিড না, ডাটা রেট বাড়বে না, কোয়ালিটি বাড়বে না, তাই না? এই যে আমরা তো এখন এইচডি কোয়ালিটির ডাটা দেখতে চাই ইউটিউবে, তাই না, বিভিন্ন ফেসবুকে। ওকে, তার মানে এগুলো কি লো ফ্রিকোয়েন্সি দিয়ে পসিবল? নো। বাট লো বাট হাই ফ্রিকোয়েন্সি অসুবিধা কি তাহলে? হাই ফ্রিকোয়েন্সি তো আমাকে যেতেই হবে। হাই ফ্রিকোয়েন্সির অসুবিধা হলো অতিরিক্ত এরিয়া কভারেজ করতে পারতেছি না। পারে না, অতিরিক্ত এরিয়া কভার করতে পারে না, শর্ট এরিয়া কভার করে। তার মানে 5G 6G আসলে ঘটনা কি হবে? এখন 4G চলতেছে, আগে যখন 3G আসলো প্রথম, তখন বলে আজ এই এত হাই ফ্রিকোয়েন্সি, তাহলে অনেক বিটিএস বসাইতে হবে। হ্যাঁ, আমি যখন রবিতে কাজ করি তখন 4G জেনারেশন, 4G যুগের প্রথমের দিকে কাজ করতাম। ওরা তো মাথায় হাত, এত হাই ফ্রিকোয়েন্সি আমাদের তো অনেক বিটিএস বসাইতে হবে। কেন বসাইতে হবে? কারণ এতে কাভারেজ এরিয়া কম। তারপরে কি আসতেছে? 5G আসতেছে। 5G তে তার মানে আরো বিটিএস বাড়াইতে হবে না, কারণ ফ্রিকোয়েন্সি তো বেশি ব্যবহার হচ্ছে এখন। যদি 6G আসে, 6G আসলে কি হবে জানো? ঘরে ঘরে বিটিএস বসাইতে হবে বলে ক্যালকুলেশন হয়েছে। কেন? কারণ অনেক হাই ফ্রিকোয়েন্সি, টেরাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার হবে, গিগাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার হবে। তখন শর্ট এরিয়া, এইটুক এরিয়া, 1 কিলোমিটার, 1 মিটার এরিয়া কাভার দিবে। তখন কি করবা? তখন তো এই যে একটা এলাকায় একটা বিটিএস দিয়ে হবে? তখন স্মল আর বিটিএস আসতেছে ভবিষ্যতে। ভবিষ্যতে কি আসতেছে? স্মল আর স্যার বিটিএস। 6G 7G তখন তো স্যার এগুলো তো আমাদের ওয়েদারের জন্য হেল্পফুল না আর কি। হ্যাঁ, ওই যে মানে যত যত ক্লাইমেট লোয়ার আবহাওয়ার ওয়েভলেন্থ, হ্যাঁ, জি ওটা তো স্যার। আছেই, ওটা তো আছেই। তারপরেও দেখো কাভারেজ এরিয়া অনেক কম না? এখনই তো অনেক কিছুদিন আগে কি এত বিটিএস ছিল? বাট 4G আসার পর অনেক বিটিএস বসাইছে, তাই না? 5G আসার পর অনেক বিটিএস বসাতে হচ্ছে মোবাইল অপারেটর গুলোকে। কেন? এই যে এই কারণ, এর কারণ হচ্ছে এই যে এইটা। ওকে, বুঝতে পারছো? এই কারণ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, শর্ট ওয়েভলেন্থের কারণে বেশি এরিয়া কভার দিতে পারে। এখন 6G 7G আসলে ঘটনা কি ঘটবে? তখন স্মল বিটিএস আসবে। ওই যে বাসা বাড়িতে আমরা যেমন রাউটার লাগাই না, তখন আমাদের মোবাইল ফোনে কথা বলতে গেলে আমাদের তখন ঘরে ঘরে, অফিসে অফিসে, ছোট বিভিন্ন জায়গায় ছোট ছোট বিটিএস বসানো থাকবে। ওকে, ছোট ছোট ওরকম বিটিএস, এই রাউটারের মতো বিটিএস বসানো থাকবে। ওকে, কারণ তখন তো এই কাভারেজ এরিয়া আরো কম হয়ে আসবে, তখন আরো মানব দেহের জন্য অনেক ক্ষতিকর হবে। এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, ওই জন্যই তো আসেনি। এখন হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে কোন একটা মোবাইল অপারেটর কতটুকু ব্যান্ড ব্যবহার করে, কতটুকু ব্যান্ড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, কতটুকু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ধরো জিএসএম 900, 900 মেগাহার্টজ, ধরো গ্রামীণ ফোন এখন 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি হচ্ছে জিএসএম 900। এখন বাংলাদেশে 4টা অপারেটর আছে, সবাইকে তো একই ফ্রিকোয়েন্সি দিবে না। বাংলাদেশ গভর্নমেন্ট ওদেরকে ভাগ করে দিচ্ছে। ধরো গ্রামীণ ফোনকে দিচ্ছে হচ্ছে 900 মেগাহার্টজ থেকে 920 মেগাহার্টজ, বলে তুমি এর মধ্যে 900 মেগাহার্টজ থেকে 920 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি তুমি ব্যবহার করো। তাহলে গ্রামীণ ফোনের ব্যান্ডউইথ কত বলো তো? হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি বাদ দিলে যেটা হবে সেটাই তো ব্যান্ডউইথ, তাই না? ওকে, আর টেলিটককে যদি দেয় 950 মেগাহার্টজ থেকে 980 মেগাহার্টজ, টেলিটকের ব্যান্ডউইথ কত? 950 মেগাহার্টজ ব্যান্ড থেকে 980 মেগাহার্টজ ব্যান্ড, যদি টেলিটক ব্যবহার করে, তাহলে এটা ব্যান্ডউইথ কত? ওরা কত? 30 মেগাহার্টজ, তাহলে তাই না? স্যার তাহলে তো স্যার গ্রামীণ ফোনের ডাটা রেট বেশি হবে না স্যার? না, ওটা মানে ওইটাতে কমিউনিকেশন আরো বেশি সহজ হতে হবে না, মানে খুব তাড়াতাড়ি হবে না? না, আমি সেটা বলতেছি না। মানে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে কতটুকু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, হ্যাঁ, কতটুকু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার হচ্ছে, এটাই তো ব্যান্ডউইথ, তাই না? কতটুকু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার হচ্ছে, দিস ইজ অর ব্যান্ডউইথ, তাই না? ব্যান্ডউইথ স্যার। ওকে, এখন আমাদের চ্যানেলগুলো কেমন? দেখো, ভেরি ইন্টারেস্টিং যে আমাদের মোবাইল সেলুলার কমিউনিকেশনের চ্যানেলগুলো কেমন। 3 ধরনের চ্যানেল আছে। একটা হচ্ছে সিমপ্লেক্স চ্যানেল। চ্যানেল কি? চ্যানেল হচ্ছে ডাটা কমিউনিকেশন ওয়ে। সিমপ্লেক্স চ্যানেল, হাফ ডুপ্লেক্স চ্যানেল অ্যান্ড ফুল ডুপ্লেক্স চ্যানেল।
সিমপ্লেক্স কি? অন ওয়ে কমিউনিকেশন। এফএম রেডিও, টেলিভিশন, আমরা যখন এফএম রেডিওতে গান শুনি তখন কি আমরা আমাদের কোনো কথা পাঠাই, নাকি শুধু আমরা রিসিভ করি? বা টেলিভিশন যখন সিগন্যাল ইয়ে করি শুধু আমরা শুধু রিসিভ। রিসিভ করি স্যার। তার মানে এটা কি? কেউ একদম শুধু পাঠাচ্ছে, আমরা আমরা কেউ একদম শুধু রিসিভ করছি। তার মানে এটা কি ওয়ান ওয়ে না? এটা হচ্ছে, এই চ্যানেলগুলোকে কি বলা হচ্ছে? সিমপ্লেক্স চ্যানেল। হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে টু ওয়ে, বাট অনলি ওয়ান অ্যাট এ টাইম। অনলি ওয়ান অ্যাট এ টাইম। হাফ ডুপ্লেক্স হচ্ছে টু ওয়ে বাট অনলি ওয়ান অ্যাট এ টাইম। যেমন পুলিশের হাতে যে ওয়াকি টকি থাকে, দেখছো? ওরা কথা বলার সময় কি বলে? একজন কথা বলে আর একজন চুপ করে থাকে। ওর কথা বলা শেষ হলে কি বলে? ওভার। মানে কি, আমার কথা শেষ, এখন আর একজন কথা বলতে পারে। তার মানে ওরা কি একসাথে মাল্টিপল পার্সন কথা বলতে পারে? না স্যার। না, এটাকে হচ্ছে হাফ ডুপ্লেক্স। হ্যাঁ, এটাতেও সিগন্যাল পাঠানো যায়, সিগন্যাল স্যার, রিসিভ করা যায়। ওয়াকি টকি স্যার বিষয়টা স্যার, এটা আপনার কি ওদের নেটওয়ার্কের আন্ডারে থাকে স্যার এটা? এটা হচ্ছে একটা আনঅথরাইজড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, বুঝছো? এটা কোনো রেজিস্টার্ড ফ্রিকোয়েন্সি না। ওকে। স্যার এটা রেঞ্জটা কেমন থাকে এটা স্যার? মানে তো অনেক দূর থেকেও তো এটা মনিটরিং করে দেখি। হ্যাঁ, অনেক দূর থেকে। মানে রেঞ্জের এটা কোনো রেঞ্জ বিষয় না, এটা হচ্ছে আসলে ধরো যে এই যে আমরা গ্রামীণ ফোন নেটওয়ার্ক ব্যবহার করতেছি, ওরা তো হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্রিকোয়েন্সি লাইসেন্স নিচ্ছে। ওই ফ্রিকোয়েন্সি কি আর কেউ ব্যবহার করতে পারবে? না স্যার, এটা পারবে শুধুমাত্র না। ওদের জন্যই। কিন্তু ওই অকি টকি এগুলো এগুলো কোনো রেজিস্টার্ড ফ্রিকোয়েন্সি নাই। যা ফাঁকা পাচ্ছে তখন তখন ওইটা দিয়েই কথা বলতেছে। ওকে। জি স্যার। ওকে, ওখানে কোনো রেজিস্টার্ড ফ্রিকোয়েন্সি ব্যবস্থা নেই। ওকে, এখন বাট আমাদের মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে কি আমরা তাই করি? দেখো, তুমি যখন কারোর সাথে ফোনে কথা বলো, তুমিও কথা বলতেছো, ও কথা বলতেছো, ধরো এট এ টাইম দুইজন কথা বলতেছো। কারো কথার সাথে কি কারো কথার মধ্যে কোনো ওভারল্যাপ বুঝতে পারো? নাকি তোমার কথা ও স্পষ্টভাবে শুনতেছো, ওর কথাও তুমি স্পষ্টভাবে শুনতেছো? অনেক সময় মানুষ ঝগড়া করার সময় কি করে? ও কথা বলতে থাকে, এও কথা বলতে থাকে। কারো সবার দুইজনের কথাই কিন্তু দুইজন স্পষ্টভাবে শুনতে পাও না। জি স্যার। এটা কেন? এটা হচ্ছে এটাই হচ্ছে মোবাইল কমিউনিকেশন সিস্টেমের চ্যানেল। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মোবাইল কমিউনিকেশন কি ধরনের চ্যানেল ব্যবহার করে, ফুল ডুপ্লেক্স চ্যানেল। ফুল ডুপ্লেক্স চ্যানেল। এই দেখো, ফুল ডুপ্লেক্স চ্যানেল কি? একটা আমাদের তো সিগন্যাল পাঠানোর জন্য মডুলেশন করতে হয় না? মডুলেশন করতে হয়, কিন্তু আসলে মোবাইল ফোনে যখন কথা বলো তখন কি শুধু মডুলেশন হয়, না একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন একসাথে হয়? স্যার দুইটাই স্যার দুইটাই দুইটাই একসঙ্গে। তো হয় স্যার। এটাই হয়। তো তুমি যে আসলে মোবাইল কমিউনিকেশনের আমরা যখন কথা বলি তখন দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। একটাকে বলা হয় আপলিঙ্ক, একটাকে বলা হয় ডাউনলিঙ্ক। আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিতে কি হয়? আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিয়ে আমার কথাটা বিটিএস এ যায়। আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি কি? বিটিএস থেকে যে সিগন্যালটা আমি রিসিভ করি সেটা ডাউনলিঙ্ক। এবং এই আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক কিন্তু দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এখন ওই যে মডুলেশনের সময় দেখাইছিলাম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দিয়ে দেখাইছিলাম তো, যে দুইটা যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি একটার সাথে আরেকটার কোনো ওভারল্যাপ হবে? ওভারল্যাপ হবে না। তার মানে দেখো, মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে, তো আমার কথা কিন্তু একটা ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছি, আর বিটিএস থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে কিন্তু সিগন্যাল রিসিভ করতেছি, তাই না? এই দুই আমার কথা যে পাঠাচ্ছি, যে যে ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠানো হচ্ছে সেটা হচ্ছে আপলিঙ্ক, যেটাতে রিসিভ করা হচ্ছে সেটা ডাউনলিঙ্ক। ওকে। এই দুটোর মধ্যে কি থাকে? ফ্রিকোয়েন্সি গ্যাপ থাকে। এই গ্যাপের কারণে কিন্তু আমরা এট এ টাইম দুইজন কথা কমিউনিকেট করি, দুইজন কথা বলি, একজনের কথা আমি শুনতেছি, আরেকজন আমার কথাও আরেকজনকে পাঠাচ্ছি, কিন্তু কারোর সাথে কারো কোনো ইন্টারফারেন্স নাই, ওকে, একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স চ্যানেল। এখন এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে কোন ফ্রিকোয়েন্সি বেশি থাকে, কোনটা কম থাকে? যে কোনো একটা কম বেশি রাখতে হবে তো। ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সবসময় বেশি থাকে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি থেকে। কেন? কারণ হাই ফ্রিকোয়েন্সি তৈরি করতে বেশি পাওয়ার লাগে, পাওয়ার খরচ বেশি হয়, বা লো ফ্রিকোয়েন্সি তৈরি করতে কম্পারেটিভলি পাওয়ার খরচ কম হয়। এখন মোবাইল ফোনের পাওয়ার অ্যাভেলেবল নাকি বিটিএস এর পাওয়ার অ্যাভেলেবল? স্যার বিটিএস এর। বিটিএস এর পাওয়ার অ্যাভেলেবল, বিটিএস ডিরেক্ট লাইনে চলতেছে। আর মোবাইল ফোন হচ্ছে আমরা চার্জ দিয়ে সারাদিন চালাই। তো মোবাইলের ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে সেটাই বেশি রাখবো, নাকি বিটিএস এর ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে সেটাই বেশি রাখবো?
বিপিএস এর ক্ষেত্রে কেন? কারণ মোবাইল ফোন এখানে জাস্ট পাওয়ার ইস্যু, কোনো কারণ নেই। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিভিন্ন ভাইবা টাইপের। আপলিং ফ্রিকোয়েন্সি বেশি থাকে না ডাউনলিং বেশি থাকে? ডাউনলিং ফ্রিকোয়েন্সি বেশি থাকে আপলিংকের থেকে, কারণ আপলিং ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয় মোবাইল ফোনের ভিতরে। হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে বেশি পাওয়ার খরচ হবে, ব্যাটারি খরচ বেশি হবে। এখানে কম্পারেটিভলি আপলিং ফ্রিকোয়েন্সিটাকেই কি রাখা হয়, কম রাখা হয়। ওকে, ডাউনলিংকের থেকে। ক্লিয়ার? এবং এই আপলিং ফ্রিকোয়েন্সি এবং ডাউনলিং ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স রাখা হয় এটার নাম হচ্ছে ডুপ্লেক্স ডিসটেন্স। এটা সাধারণত 45 মেগাহার্টজ রাখা হয়। যত বেশি রাখা হবে তত ক্রস টক কম হবে, আমরা যখন কথা বলবো তখন ওই ইন্টারফারেন্সটা হবে না। ওকে, আপলিং এবং ডাউনলিং ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স রাখা হয় সেটা হচ্ছে ডুপ্লেক্স ডিসটেন্স। ওকে, বুঝতে পেরেছো? তাহলে থাক আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে একটা কুইজ দিবা, আমি এই স্লাইডটা আপলোড করে দিচ্ছি। স্যার কুইজ কোন বিষয়ে হবে? টপিকগুলো ক্লিয়ার করলে একটু ভালো হয় আর কি, আপনি মানে হ্যাঁ, টপিক ক্লিয়ার করছি। তাহলে মোটামুটি আজকে পর্যন্ত যে স্লাইড গুলো পড়ানো হয়েছে সবগুলোই এইখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। কুইজ হবে হচ্ছে এই যে প্রথম স্লাইড এবং দ্বিতীয় স্লাইডের উপর, ডিজিটাল মডুলেশন আর মাল্টিপ্লেক্সিং। স্যার, হ্যাঁ বলো। নেটে তো প্রবলেম ছিল স্যার। কুইজটা কত তারিখে নেওয়া হবে? নেক্সট ক্লাসে।